আমাদের চারপাশের প্রকৃতি কেমন যেন খেয়ে হারিয়ে ফেলছে তাই না? আজকের এই পরিবেশনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। দেখব আমাদের গ্রহের স্বাস্থ্য এখন ঠিক কেমন আছে, পরিবেশের সংকটগুলো ঠিক কি আর এর থেকে বেরোনোর পথই বা কী। চলুন কিছু বাস্তব তথ্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। এই প্রশ্নগুলো হয়তো অনেকের মনেই উকি দিয়েছে। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন আম গাছে কেমন অসময়ে মুকুল আসছে, বা পলাশ ফুল ফোটার সময়টা কেমন যেন বদলে যাচ্ছে? প্রকৃতির এই খামখেয়ালিপনাগুলো কি শুধুই ছোটখাটো ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে? প্রকৃতির এই বড়সড় পরিবর্তনটা বুঝতে হলে সবার আগে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্যটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, আবহাওয়া হলো খুব অল্প সময়ের ব্যাপার, মানে প্রতিদিন বা প্রতি ঘণ্টায় যা বদলায়, যেমন আজকের দিনটা রোদে ঝলমলে নাকি কাল বৃষ্টি হবে। আর জলবায়ু হলো একটা বিরাট অঞ্চলের অনেক বছরের, ধরুন ৩০-৪০ বছরের আবহাওয়ার একটা গড় অবস্থা। তাহলে প্রথম যে ব্যাপারটা আমরা দেখছি সেটা হলো আমাদের চেনা প্রকৃতিটাই বদলে যাচ্ছে। এই যে অসময়ে ফুল ফোটা বা পাখিদের দেরিতে আসা, এই ছোট ছোট ঘটনাগুলোই আসলে একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। আর সেই পরিবর্তনটা হলো জলবায়ু পরিবর্তন। কিন্তু এই যে জলবায়ু বদলাচ্ছে, এর আসল কারণটা কি? চলুন এবার একটু গভীরে যাই। ব্যাপারটা অনেকটা পৃথিবীর জ্বরের মতো, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলি। সহজ করে বুঝতে গেলে আমাদের বায়ুমণ্ডলকে পৃথিবীর একটা অদৃশ্য ঘোমটা বা চাদরের সাথে তুলনা করা যেতে পারে। এই চাদরটাই কিন্তু পৃথিবীকে আমাদের থাকার জন্য একদম সঠিক তাপমাত্রায় উষ্ণ আর আরামদায়ক করে রেখেছে। এই চাদরটা প্রাকৃতিকভাবেই একটা দারুণ কাজ করে, যাকে আমরা বলি গ্রিনহাউস এফেক্ট। কার্বন ডাইঅক্সাইড, মিথেন বা জলীয় বাষ্পের মতো কিছু গ্যাস পৃথিবী ছেড়ে দেওয়া তাপকে পুরোপুরি মহাকাশে ফিরে যেতে দেয় না, কিছুটা ধরে রাখে। আর এটা কিন্তু খুবই দরকারি, কারণ এই প্রক্রিয়াটা না থাকলে পৃথিবীতে প্রাণের বিকাশই হয়তো হতো না। আমাদের গ্রহের গড় তাপমাত্রা নেমে যেত -18°C। ভাবা যায়? কিন্তু সমস্যাটা হচ্ছে ঠিক অন্য জায়গায়। মানুষের নানা রকম কাজের ফলে এই চাদরটা, এই ঘোমটাটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। আমরা যে গাড়ি চালাই বা কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোয়, সেগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডের মতো গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশছে আর অতিরিক্ত তাপ আটকে ফেলছে। ব্যাপারটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ শুধু একটা সংখ্যাই হয়তো বলে দেবে। ১৯৭০ সাল থেকে ২০০৪, মানে মাত্র ৩৪ বছরের মধ্যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছড়ানোর হার প্রায় ৪০% বেড়ে গেছে। এটা কিন্তু একটা অমঞ্চ বৃদ্ধি। আর এর সরাসরি ফল কি? পৃথিবীর উষ্ণতা বাড়ছে। গত ১০০ বছরেই পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় ১°C বেড়ে গেছে। শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু আমাদের গ্রহের এই সূক্ষ্ম ভারসাম্যের জন্য এটা বিরাট একটা ধাক্কা। তো পৃথিবীর এই যে জ্বর বেড়েছে, এর ফল কি হচ্ছে? এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। এবার চলুন দেখি এই সংকটের কারণে আমাদের পরিবেশ ঠিক কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে চোখে পড়ার মতো যে প্রভাবটা, সেটা হলো হিমবাহ বা গ্লেশিয়ার গলে যাওয়া। এই হিমবাহগুলো কিন্তু পৃথিবীতে মিষ্টি জলের সবচেয়ে বড় ভাণ্ডার। যেমন ধরুন, আমাদের গঙ্গা নদীর উৎস যে গঙ্গোত্রী হিমবাহ, সেটা প্রতি বছরই একটু একটু করে ছোট হয়ে আসছে। আরও ভয়াবহ তথ্য হল আলাস্কার বরফের স্তরটা গত মাত্র ৩০ বছরে ৪০% পাতলা হয়ে গেছে। এই সংখ্যাগুলো থেকেই সংকটের গভীরতাটা বোঝা যায়। এখন প্রশ্ন হল, এই যে বরফ গলে যাচ্ছে, এই বিপুল পরিমাণ জলটা যাচ্ছে কোথায়? খুব স্বাভাবিকভাবেই এই জল সোজা সমুদ্রে গিয়ে মিশছে, আর তার ফলে সমুদ্রের জলস্তর বিপৎসীমার দিকে এগিয়ে চলেছে। তথ্য বলছে ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে সমুদ্রের জলস্তর বছরে গড়ে ৩ মিলিমিটার করে বেড়েছে। আর বিজ্ঞানীদের অনুমান, এই শতাব্দীর শেষে জলস্তর প্রায় ৭০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ভারত আর বাংলাদেশের সুন্দরবনের মতো নিচু উপকূলীয় এলাকাগুলো মারাত্মক বিপদের মুখে পড়বে। ভাবুন তো, এই অঞ্চলে প্রায় ৪০ লক্ষ মানুষের বাস, আর ওখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাঘের আবাসস্থল। শুধু জলতর বাড়াই নয়, এর আরেকটা মারাত্মক দিক হল জীববৈচিত্র্য হারিয়ে যাওয়া। সুন্দরবনের বাঘের মতোই অসংখ্য প্রজাতি আজ বিপন্ন। আসলে জলবায়ু পরিবর্তনের ফলে জীবনের সেই জটিল জালটাই যেন ছিঁড়ে যেতে শুরু করেছে। জীববৈচিত্র্য বলতে ঠিক কী বোঝায়? এটা শুধু বাঘ বা হাতি নয়, বরং কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত উদ্ভিদ, প্রাণী আর চোখে দেখা যায় না এমন অণুজীবের সম্মিলিত রূপ। এটা আসলে জীবনের একটা খুব জটিল আর একে অপরের উপর নির্ভরশীল একটা জাল। ভারত কিন্তু জীববৈচিত্র্যে অসম্ভব ধনী একটা দেশ।
এখানে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে: পূর্ব হিমালয়, পশ্চিমঘাট, ইন্দো বার্মা অঞ্চল আর সুন্দাল্যান্ড। এই জায়গাগুলোতে এমন সব প্রজাতির বাস যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই অমূল্য ভাণ্ডারগুলো আজ বিপদের মুখে। তো কেন হারিয়ে যাচ্ছে এই জীববৈচিত্র্য? এর পেছনে কিন্তু একটা নয়, অনেকগুলো কারণ রয়েছে। যেমন ধরুন, চাষবাস বা থাকার জায়গার জন্য বন কেটে ফেলা হচ্ছে, অবৈধভাবে পশু শিকার করা হচ্ছে। আবার এমন কিছু বহিরাগত প্রজাতি চলে আসছে যারা স্থানীয়দের খাবার আর বাসস্থান কেড়ে নিচ্ছে। আর এর ওপর তো দূষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাব আছেই। সব মিলিয়ে সংকটটা আরও গভীর হচ্ছে। এত সব সমস্যার কথা শুনে মনে হতেই পারে, তাহলে কি কোনো আশা নেই? এর থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। আর সমাধানের চাবিকাঠিটা লুকিয়ে আছে আমাদের খুব চেনা একটা জিনিসে, গাছে। গাছের গুরুত্ব যে ঠিক কতটা তা বলে শেষ করা যাবে না। গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে আমাদের অক্সিজেন দেয়, মাটিকে শক্ত করে ধরে রেখে বন্যা আটকায়, পরিবেশকে ঠান্ডা রাখে আর অগণিত বন্যপ্রাণীকে আশ্রয় দেয়। এক কথায়, গাছ ছাড়া পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখাটা প্রায় অসম্ভব। গাছের ক্ষমতাটা ঠিক কতটা তা বোঝানোর জন্য এই একটা তথ্যই যথেষ্ট। সুন্দরবনের মতো একটা বড় ম্যানগ্রোভ অরণ্য একেবারে প্রাকৃতিক প্রাচীরের মতো কাজ করে। সামুদ্রিক ঝড়ের গতিকে প্রায় 60 থেকে 80% পর্যন্ত কমিয়ে দিয়ে উপকূলের গ্রামগুলোকে রক্ষা করে। সুতরাং এটা একদম পরিষ্কার যে গাছই হলো আমাদের গ্রহের লাইফ সাপোর্ট সিস্টেম। পরিবেশকে বাঁচাতে হলে যে কোনো সমাধানের একেবারে কেন্দ্রবিন্দুতে গাছকে রাখতেই হবে। এই সবটা জানার পর শেষ প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। যেহেতু আমাদের পরিবেশের ভালো মন্দ আমাদের সবার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তাহলে এর ভবিষ্যৎটা ঠিক কেমন হবে সেই দায়িত্বটা কি আসলে আমাদের সবারই নয়? Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.